He is a corrupted man, all corruption oriented man. This is plain and simple untruth. This is misinformation. জগদীপ ধনখড়কে বেনজির আক্রমণ মুখ্যমন্ত্রীর, সরাসরি রাজ্যপালের বিরুদ্ধে দুর্নীতিতে অভিযুক্ত হওয়ার অভিযোগ, নজিরবিহীন সংঘাতে জড়ালেন মুখ্যমন্ত্রী রাজ্যপাল। পাহাড় সফরের শেষ লগ্নে সোমবার রাজ্যপাল যখন জিটিএ দুর্নীতির অভিযোগে সরব হলেন, তখন 9 দশকের বহু চর্চিত জৈন হাওয়ালা মামলার প্রসঙ্গ টেনে এনে চাঞ্চল্যকর বিস্ফোরক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। He is a corrupted man. He is a corrupted man, I am sorry to say. All corruption oriented man. Why central government will allow a governor like this? एक गवर्नर का नाम हावला जॉइन केस में भी था। हावला जॉइन केस में अगर गवर्नर का सेंट्रल गवर्नमेंट का पास पता नहीं है तो मैं कह देती हूँ, आप चार्जशीट निकालिए, वो चार्जशीट में उनका नाम था कि नहीं था। চার্জশিটে নাম ছিল। আচ্ছা, তারপরে দিদি উনি চার্জশিটেড হয়েছিলেন, হ্যাঁ। তারপরে কোর্টে গিয়ে ওরা কোর্ট থেকে ক্লিয়ার করে, ক্লিয়ার করবার পরে আবার রিট পিটিশন হয়, পিআইএল বা রিট পিটিশন কিছু হয়, এবং সেটা এখনো পর্যন্ত পড়ে আছে কোর্টে। I have taken no step from any court in हवाला चार्जशीट because there was none. मैं छोटी बहन मानता हूँ, ये नहीं कहता कि उन्होंने झूठ बोला है। जो कुछ उन्होंने कहा वो सत्य से परे है, कोसों परे है। आपको मैं किन शब्दों में बताऊं कि ममता जी कह देगी कि जगदीप धनखड़ नील आर्मस्ट्रांग के साथ मून पर गया था, विश्वास कर लेंगे? উনি কোথাও বললেন না যে তার নাম জৈন হাওলা কেসের সঙ্গে যুক্ত হয়েছিল কি হয়নি। রাজ্যপালের সাংবাদিক বৈঠকের পর গোটা ঘটনায় আরেকটি মাত্রা যুক্ত হয়। শুক্রবার দুপুর 2টোয় রাজ্যপালের ভাষণের মধ্যে দিয়ে শুরু হবে বিধানসভার বাজেট অধিবেশন। প্রথামাফিক এই ভাষণ সরকারই তৈরি করে দেয়, আর সেই বাজেট ভাষণে খসড়া নিয়েও যে সরকারের সঙ্গে রাজভবনে টানাপোড়েন শুরু হয়েছে তা স্পষ্ট হয়ে যায় রাজ্যপালের কথায়। मुझे वो एड्रेस का ड्राफ्ट मिला जो 2 जुलाई को 2 बजे मुझे विधानसभा में पढ़ना है। उस एड्रेस का मैंने अध्ययन किया और अध्ययन करने के पश्चात मुझे लगा कि इसमें कुछ बातें ऐसी कही गई हैं जो सामान्य आदमी के गले नहीं उतर सकती। আপনি নিজেকে বিরত করুন এবং সংবিধান মেনে চলুন। মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনার কি কথাবার্তা হয়েছে বা চিঠি চালাচালি হয়েছে সেটা সংবাদ মাধ্যমের সামনে নিয়ে এসে আপনি সংবিধান ভঙ্গ করেছেন, মন্ত্রগুপ্তির শপথ ভঙ্গ করেছেন। রাষ্ট্রপতি যখন সংসদের অধিবেশনের সূচনা করেন তখন প্রথামাফিক তার ভাষণ লিখে দেয় কেন্দ্রীয় সরকার, রাজ্যপালদের ক্ষেত্রে তা করে রাজ্য সরকার। এখন এটাই দেখার, বাজেট অধিবেশনের উদ্বোধনের জন্য রাজ্য সরকারের তৈরি করে দেওয়া ভাষণই রাজ্যপাল শেষ অবধি পড়েন নাকি কিছু অংশ বাদ দিয়ে দেন। যদিও তৃণমূল সূত্রে দাবি সরকারও এ বিষয়ে নিজের অবস্থানে অনড়। রাজ্য মন্ত্রিসভা যা লিখে দেয় রাজ্যপাল সেটাই পাঠ করেন, এটাই রেওয়াজ। এই রেওয়াজ নিয়ে কোনো সমঝোতা করা হবে না। রাজ্যপালের ভাষণে খসড়ার একটা শব্দও পাল্টানো হবে না। রাজ্যপালের আমন্ত্রণে মুখ্যমন্ত্রী যে কোনো সময় রাজভবনে যেতেই পারেন, কিন্তু ভাষণের খসড়া নিয়ে কোনো আলোচনার প্রশ্নই নেই। রাজ্যপাল এভাবে সরকারের কাজে হস্তক্ষেপ করতে পারেন না। সব মিলিয়ে আরও একটা ইস্যুতে কার্যত সম্মুখ সমরে রাজভবন ও নবান্ন। এদিকে এর আগে এদিন পাহাড় সফরের শেষ লগ্নে কলকাতায় ফেরার আগে জিটিএ বা গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেন জগদীপ ধনখড়। Very serious complaints were made by several delegations, representatives of the people, and in general about GTA. GTA was labeled as den of corruption, inefficient, in spite of crores and crores of rupees. There has been no matching development. Unfortunately, since 2017, there has been no elected body. That is decimation of democracy. And for about 2 decades, in the GTA area, the local people have not been able to indicate their representatives because democratic process is at a halt. Serious demand was made
that for years together, while thousands of crores have been given to GTA, there has been no audit. As governor, under the Act, I have power and authority. I will ensure that there is full special audit by CAG of GTA accounts so that those who were in the Board of Administrators are made duly accountable. বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠকে যার পাল্টা জবাব দিতে গিয়ে ৯ দশকে জৈন হাওয়ালা কেসের প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী আর সরাসরি দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ শোনান। আমি এরকম রাজ্যপাল আগে কখনো দেখিনি, তবে ওনাকে যাতে সরিয়ে নেওয়া হয় এর জন্য আমি 3টে চিঠি লিখেছি। এটা কেন্দ্রীয় সরকারের ভেবে দেখা উচিত, জেদাজেদি না করে। ওনার তদন্তটা তো আগে করা উচিত। কত লোক গেছে, কত টাকা খরচা হয়েছে, গভর্নর হাউসটা কি হয়েছে, কোন কোন লোক রেগুলার যাচ্ছে, আগে তো এই তদন্তগুলো হওয়া উচিত। क्या मैंडेट इन बातों के लिए है कि ब्रिक बाय ब्रिक every constitutional institution be destroyed? A seasoned politician cannot be victim of sensation. A seasoned politician cannot take recourse to misinformation or misrepresentation. রাজ্যপাল জিটিএ দুর্নীতির অভিযোগে সরব হতেই কি তার আওয়াজ চাপা দিতে মুখ্যমন্ত্রী নতুন অভিযোগ করছেন, এই প্রশ্ন তুলেছে বিজেপি। পাল্টা রাজ্যপালের সঙ্গে বিজেপিকে এক সারিতে ফেলে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল। কোন জৈন মামলা, কোন হাওলা কেসে কি আছে তার মামলা ভারতে সেইভাবেই মামলা চলে। তার জন্যে আজকের ওনার যে অভিযোগ জিটিএকে নিয়ে, সেটাই কি উত্তর? যে আজকে জিটিএতে দুর্নীতি তৃণমূলের লোক, মাননীয়ার মনোনীত লোকরা করার অধিকার আছে, কেননা রাজ্যপালের নাম আছে জৈন মামলার কেসে। এইটা কোনো উত্তর হতে পারে? আমরা জানতে চাইছি, আপনি কি এইটা দিয়ে জাস্টিফাই করছেন যে জিটিএর দুর্নীতিটা তার মানে ঠিক? রাজ্যপাল যেন মনে রাখেন যে তিনি যে এই জিটিএ নিয়ে কথা বলছেন না, তিনি যে এই দিন কয়েক দার্জিলিংয়ে থেকে এলেন, পাহাড়ে থেকে এলেন, থেকে এই সাংবিধানিক পদের মর্যাদাটাকে ধুলোয় লুটিয়ে অশুভ শক্তি, বিচ্ছিন্নতাবাদী শক্তিকে তিনি পৃষ্ঠপোষকতা করলেন, উৎসাহ দিলেন। তিনি শান্তিতে পাহাড়ে থাকতে পারলেন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সরকারটা আছে বলে। জিটিএ বা পাহাড়ে যদি কোথাও কোনো অনিয়ম থাকে সেটাকে ক্রমশ স্ট্রিমলাইন করার একটা চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধাপে ধাপে চলছে, অতীতের সঙ্গে কম্পেয়ার করুন না। ফলে হঠাৎ তিনি জিটিএ নিয়ে জেগে উঠলেন এবং সেটা নিয়ে একেবারে আমাদের নজর ঘোরাতে হবে, এরকম কোনো ঘটনা ঘটেনি, ওকে এত গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। কংগ্রেসের আবার পরামর্শ, রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ থাকলে সরকারের উচিত রাষ্ট্রপতির কাছে যাওয়া। যদি কিছু তথ্য থাকে সেগুলো রাষ্ট্রপতির কাছে পেশ করা হোক। রাজ্যপাল দুর্নীতিগ্রস্ত, রাজ্যপালের নাম জৈন ডায়েরিতে আছে, এগুলো রাষ্ট্রপতির কাছে আমার মনে হয় ইমিডিয়েট পেশ করা দরকার, এবং দরকার হলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে মামলা করা দরকার, আরও চেষ্টা করা দরকার ইমপিচমেন্ট আনারও। রাজ্যপাল পদটাকে ব্যবহার করে যে রাজনীতির পরিসরে উনি ঘোরাফেরা করছেন, এটা আমরা পছন্দ করছি না, এটা ঠিক। কিন্তু এটাও তো ঠিক, ইনি মুখ্যমন্ত্রী, উনি রাজ্যপাল, একজন আরেকজনের বিরুদ্ধে বলছেন, আরেকজন আরেকজনের বিরুদ্ধে বলছেন, কাদা ছড়াছড়ি হচ্ছে। যদি দুর্নীতির গল্প থাকে রাজ্যপাল সম্পর্কে, আমরা সবাই আগ্রহী, প্রকাশ করুন, খোলসা করুন, আস্তিনের মধ্যে গুটিয়ে রাখছেন কেন? আর উচ্চস্তরের এই দুজন পারস্পরিক যেভাবে দ্বৈরথে নেমেছেন, সেটা খুব দুর্ভাগ্যজনক। বাংলার মানুষের কাছে এটা গ্রহণযোগ্য নয়। 1991 সালে জৈন হাওয়ালা কেলেঙ্কারির অভিযোগ সামনে আসার পর উত্তাল হয়েছিল জাতীয় রাজনীতি। বহু হেভিওয়েট রাজনীতিবিদের বিরুদ্ধে নাম জড়িয়েছিল এই বহু চর্চিত কেলেঙ্কারিতে। কিন্তু উদ্ধার হওয়া হাওয়ালা ডায়েরিকে আদালত মূল উপযুক্ত তথ্য প্রমাণ হিসেবে ধার্য না করায় পরবর্তীকালে এই মামলায় সব অভিযুক্তই খালাস হয়ে যান, যদিও এই তদন্তে সিবিআই এর ভূমিকা অত্যন্ত কড়া সমালোচনার মুখে পড়েছিল। 1991 সালে হাওয়ালা কেলেঙ্কারি নিয়ে দেশ জুড়ে শোরগোল শুরু হয়। কেন্দ্রে বিশ্বনাথ প্রতাপ সিং এর নেতৃত্বাধীন সরকারের সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন জগদীপ ধনখড়। 1990-এর 21 এপ্রিল থেকে 5 নভেম্বর পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন, পরে বিজেপিতে যোগ দেন। 1989 সালে রাজস্থানের ঝুনঝুনু লোকসভা থেকে জনতা দলের সাংসদ নির্বাচিত হন জগদীপ ধনখড়। রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সংঘাতের জেরে প্রায় 3 দশক বাদে উঠে এলো একদা জাতীয় রাজনীতিতে তোলপাড় ফেলে দেওয়া
জৈন হাওয়ালা মামলার প্রসঙ্গ। আর মুখ্যমন্ত্রীর হাওয়ালা আক্রমণের জবাব দিতে গিয়ে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী তথা তৃণমূল সাংসদ অজিত পাঁজা ও বাজপেয়ী সরকারের মন্ত্রী তথা বর্তমানে তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি যশবন্ত সিনহার প্রসঙ্গ টেনে পাল্টা কটাক্ষ ছুড়ে দেন জগদীপ ধনখড়। अजीत पांजा जी वो चार्जशीटेड इन हवाला सेलिब्रेटेड फिगर, ममता जी को उनसे चर्चा करनी चाहिए, क्योंकि यशवंत जी भी हवाला केस में चार्जशीट हुए थे। আর শুধু এই বিষয়ই নয়, রাজ্যপালের সদ্য শেষ হওয়া পাহাড় সফর ঘিরেও চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন তিনি হঠাৎ করে উত্তরবঙ্গ সফরটা বেছে নিলেন? উত্তরবঙ্গকে ভিন্ন ভিন্ন ছিন্ন ছিন্ন করার খেলায় মত্ত হতে। In the entire GTA area, democracy has been stifled. Democratic aspirations have been decimated. GTA was reduced to a government department. और लोगों ने कहा it is den of corruption, den of inefficiency, den of nepotism. সোমবার দুপুরে দার্জিলিং থেকে কলকাতায় ফেরেন রাজ্যপাল, আর বিকেলেই তার উত্তরবঙ্গ সফর নিয়ে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। এই তো রাজ্যপাল দেখলেন তো ঘুরে এলো উত্তরবঙ্গ থেকে। কি করতে গেছিলেন? কত লোককে নিয়ে গেছিলেন? আরো আজকে আবার নতুন টিম গেছে উনি চলে আসার পর, কারণ সেখানে আরেকজনকে রেখে দেওয়া হয়েছে। কাদের সাথে মিট করেছেন? বিজেপির এমপি, বিজেপির এমএলএ, বিজেপির ব্লক সভাপতি। गवर्नर जानबूझ के उत्तरबंग को डिस्टर्ब करने के लिए, वो शांति में है, डिस्टर्ब करने के लिए वो लोग जो डिवाइड एंड रूल पॉलिसी विश्वास करते हैं उसको बुला के बात किया है। और उन्होंने जिसका जिसका साथ मिला है, खाली बीजेपी का सबका साथ, और जो जो ऐसा ग्रुप है ऐसा ग्रुप का साथ मिला है। और बोलता है आप लोग आंदोलन चलो। क्यों आंदोलन चलेगा? गवर्नर का काम है ऐसा करना। नॉर्थ बंगाल जाने के पश्चात जो लोगों ने मुझे बताया, पब्लिक रिप्रेजेंटेटिव्स ने मुझे बताया, एनजीओज ने बताया, ऑर्गेनाइजेशंस ने बताया, तो एक ऐसी स्थिति का वर्णन किया जो कल्पना से बाहर थी। পৃথক উত্তরবঙ্গের দাবি তুলে সম্প্রতি বিতর্ক উস্কে দিয়েছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। আমরা এখানে নর্থ বেঙ্গল আলাদা হইলে আমি সুরক্ষিত থাকবো, ইউটি হইলে আমরা সুরক্ষিত থাকবো। আমিও চাচ্ছি যে আলাদা রাজ্য হইলেও ভালো, ইউটি হইলে ভালো। জনগণের আওয়াজটা আমি তুলেছি। রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব বাংলাকে ভেঙে পৃথক রাজ্যের দাবিকে সমর্থন না করলেও উত্তরবঙ্গের একাধিক বিজেপি বিধায়কও জন বার্লার দাবিকে সমর্থন জানিয়েছেন। তৃণমূলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে পাহাড়ে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখাও করে আসেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। আর বিজেপি নেতা নেত্রীদের সঙ্গে সাক্ষাতের পরই পুলিশ ও মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে টুইট করেছিলেন রাজ্যপাল। সেখানে তিনি লিখেছিলেন, বিজেপি নেতৃত্বের অভিযোগ পুলিশ প্রশাসন শাসক দলে যোগ দিতে জবরদস্তি করছে। বিরোধী দলের সমর্থকদের জোর করে দলবদল ও ভোট পরবর্তী হিংসা নিয়ে একাধিক অভিযোগ ওঠার পরও এসব ঘটছে। পুলিশ প্রশাসন, আইন ও পরবর্তী পরিস্থিতি কি হতে পারে সে কথা মাথায় রাখছে না। কিন্তু কোভিড পরিস্থিতিতে রাজ্যপালের সঙ্গে কিভাবে দলে দলে মানুষ দেখা করলেন প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। যখন ডিজাস্টার অ্যাক্টে 20 জনের বেশি অ্যালাউড নয়, তখন বিজেপির লোকেরা গাড়ি ভাড়া করে, 407 ভাড়া করে, বাস ভাড়া করে কি করে নিয়ে গিয়ে ওই অ্যাসেম্বল করে? কি করে করে? ডিজাস্টার রুল তাদের জন্য কাজ করবে না? ডিজাস্টার ল তো কাজ করবে। 2000 करोड़ पेंडेमिक परचेज स्कैम की जांच मुख्यमंत्री ने शुरू की। अलप्पन बंडोपाध्याय की अध्यक्षता में की। मुख्यमंत्री जी का वो बयान देखिए, उन्होंने कहा इरेगुलरिटीज हैं। आप यदि पता लगाएंगे लाखों के ऑर्डर किन किन को दिए गए। সব মিলিয়ে বিজেপি সাংসদের পৃথক উত্তরবঙ্গ দাবি এবং তার মধ্যেই রাজ্যপালের উত্তরবঙ্গ সফর নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। ও রাজ্য সরকার এবং তৃণমূলের সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সংঘাত অবশ্য নতুন নয়। তৃণমূল তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকে সেই সংঘাতের পারদ আরও চড়ছে।
সপ্তাহ 3 আগে রাজভবনে স্বজন পোষণের মারাত্মক ও বিস্ফোরক অভিযোগ ঘিরে টুইট যুদ্ধে জড়ান তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও রাজ্যপাল জগদীপ ধনখড়। ধনখড়কে সরাসরি চ্যালেঞ্জ করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তার টুইটার অ্যাকাউন্টে রাজ্যপালের অফিসার অন স্পেশাল ডিউটি তথা 6 জন ওএসডির এই নামে তালিকা প্রকাশ করেন। প্রথমে নাম, তারপর তাদের পরিচয়। এরা প্রত্যেকেই রাজ্যপালের আত্মীয় অথবা ঘনিষ্ঠ বলে দাবি করেন তৃণমূল সাংসদ। সরাসরি রাজ্যপালের বিরুদ্ধে প্রকাশ্যে স্বজন পোষণের অভিযোগ করে টুইট করেন মহুয়া মৈত্র। তার জবাবে টুইট করে ধনখড় বলেন, ওএসডি পদে 6 আত্মীয়কে নিয়োগ করার কথা বলা হচ্ছে, যা তথ্যগতভাবে ভুল। এদের মধ্যে 3টি রাজ্য থেকে আসা 4 জন ভিন্ন জাতের। এরা কেউই আমার নিকট আত্মীয় নন, আমার রাজ্যেরও নন। উদ্বেগজনক আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে নজর ঘোরাতে এসব অভিযোগ তোলা হচ্ছে। এর 1 ঘন্টার মধ্যে রাজ্যপালকে ফের আঙ্কেলজি সম্বোধন করে চ্যালেঞ্জ ছুড়ে মহুয়া মৈত্র বলেন, এদের পূর্বসূরি কারা এবং কিভাবে এরা রাজভবনে ঢুকলেন তা এখনই জানান। বিজেপির আইটি সেলও আপনাকে বাঁচাতে পারবে না। আমার মনে হয় না আপনার আর উপরাষ্ট্রপতি হওয়া হবে। वो आके बता दे कि ये जो 6 लोग हैं वो राजभवन में एंट्री प्रवेश कैसे हुए। हैवी वेट पर भी है ओएसडी, तो ओएसडी में जो दीक्षित है वहाँ पे, जो आपके शेखावत है, जो आपके धनखड़ है, वो जो आपके राजभवन के वेबसाइट में वो कौन है, वो कौन आपके रिश्तेदार में लगते हैं, कौन अपने जीजा के रिश्तेदार में लगते हैं, वो आप समझे। ये आपने सरासर झूठ कहा है कि आपसे इनका कोई ताल्लुक नहीं है, ये स्टेट गवर्नमेंट के अपॉइंटी नहीं है, ये सब सारे आपने वहाँ पे जुगाड़ किया है। এর কিছুক্ষণ বাদে রাজভবনে আধিকারিকদের একটি তালিকা ফের টুইট করেন মহুয়া মৈত্র। ফের একবার রাজ্যপালের উদ্দেশ্যে বলেন, মার্ক করা নামগুলি কাদের এবং কে তাদের ওএসডি পদে নিয়োগ করলো তা স্পষ্ট করতে অনুরোধ করব। এরপরই নিচে লেখা ছিল, গল্পের শেষ, মিথ্যের শেষ। এই টানাপোড়েন ঘিরে উত্তাল হয় রাজ্য রাজনীতি। কোনো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অভিযোগ নয়, তৃণমূল সাংসদের একেবারে স্পেসিফিক অভিযোগ। 6 জন ব্যক্তি এবং ওএসডি পদমর্যাদা দিয়ে রাজ্যপালেরও জবাব চলে এসছে আজকে। রাজ্যপাল বলছেন যে এদের কেউ তার নিকটাত্মীয় নন এবং তিনি যে রাজ্য থেকে এসছেন এরা সেই রাজ্য থেকেই নন। 3টি রাজ্য থেকে আসা 4 জন ভিন্ন জাতের। পাশাপাশি আবার পাল্টা মহুয়া বলছেন যে এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করা হোক। দ্বিতীয়বার চ্যালেঞ্জ করছেন মহুয়া মৈত্র। দেখুন, মহুয়া মৈত্রর এই ধরনের অসম্মানমূলক সিনিয়র ব্যক্তিকে কথা বলার অভিজ্ঞতা আমাদের আছে। তিনি যখনই তাকে কিছু বলে তিনি তখনই বলেন, আমি মহিলা, আমাকে আক্রমণ করা হচ্ছে বলে। এই ঘটনারও নিদর্শন আছে। প্রশ্নটা সেখানে নয়। উনি যদি অভিযোগ করেছেন রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে, রাজ্যের সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে যদি ওনার অভিযোগ থেকে থাকে, তার পাল্টা জবাব রাজ্যপাল দিয়েছে, তার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এখন প্রশ্ন হলো যে অভিযোগটা যে জায়গায় সেটাকে সিগনিফিকেন্ট, সেটা হচ্ছে কি যে নিয়োগ নিয়ে কি কোনো গলদ আছে কিনা। তাহলে নিয়োগ নিয়ে যদি গলদ থাকে তিনি আইনের দ্বারস্থ হতে পারেন। এখন এক্ষেত্রে আইনের দ্বারস্থ না হয়ে রাজ্যপালের সংঘাতকে এইভাবে রাস্তায় রাজনীতিকরণ করবার যে প্রচেষ্টা, সেটা বাংলার সংস্কৃতির পক্ষে বেমানান। রাজ্যপাল আসলে রাজ্যপালের পদের গরিমাটাকেই নষ্ট করে দিয়েছে। উনি বিজেপির একজন এজেন্ট হিসেবে কাজ করছেন। মহুয়া মৈত্র যে স্পেসিফিক অভিযোগ তুলেছে উনি তার উত্তর দিতে পারেননি। বাইরের রাজ্যে, পশ্চিমবাংলার বাইরে আমার কোনো আত্মীয় থাকতে পারে না? আমার আত্মীয়কে ঢোকাতে গেলে আমার রাজ্যেরই হতে হবে, এর কথা কে বলেছে? মহুয়া মৈত্র স্পেসিফিক বলেছে যে এদের কি করে অ্যাপয়েন্টমেন্ট হলো আপনি দয়া করে ঘোষণা করুন। রাজ্যপালের ক্ষমতা নেই, কারণ উনি দিল্লির দাক্ষিণ্যে বেঁচে আছেন। উনি দিল্লির দাক্ষিণে মমতা ব্যানার্জির কি করে বিরোধিতা করতে হয় সেইটা করছেন, আর তার বিনিময়ে নিজের আত্মীয় স্বজনের ভরণ পোষণ চালাবার ব্যবস্থা তিনি করছেন। রাজ্যপালের গরিমা, পদমর্যাদা যেটা বাংলার সংস্কৃতির সঙ্গে যায় না, সেটা রাজ্যপাল অনেক আগেই করে দেখিয়েছে। এটা পুরোপুরি একটা ঔপনিবেশিক শাসন এবং আমাদের বাংলার যে সামাজিক ব্যবস্থা তার অংশ। এখানে একটা আঙুল অন্যের দিকে তুললে নিজের দিকে 4টে আঙুল আসবেই। আমরা বাঙালিরা কিন্তু মোটের ওপর স্বজন পোষণে বেশ অভ্যস্ত। রাজ্যপাল যদিও বাঙালি নন, তিনি হয়তো বাংলায় এসে ব্যাপারটা বুঝেছেন এবং সেই জন্য যাদের নিয়ে কাজ করতে সুবিধে তাদেরই নিয়ে এসছেন। এর থেকে মুক্তির উপায়টা আমাদের বেশ বড় সময় দিয়ে ভাবতে হবে। এটা কিন্তু চটজলদি হওয়া খুব শক্ত। এরপর সম্প্রতি দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে 2 বার বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। যা নিয়ে সোমবার ফের মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। कौन कौन गया था, क्यों गया था, कहाँ कहाँ से, कहाँ घूमा, कौन आया, फिर आज भी कौन लोग गया, उसका पहले 3 दिन दिल्ली में रह के आया, कितना लोग गया, क्या क्या किया, उधर से गुड़गांव का क्यों गया। সম্প্রতি আইন শৃঙ্খলা পরিস্থিতি গোল্লায় গেছে এমন অভিযোগ তুলে দিল্লি যান রাজ্যপাল জগদীপ ধনখড়। তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে 2 বার বৈঠক করেন তিনি।
কয়লা মন্ত্রী, সংস্কৃতি মন্ত্রী, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হয়ে একেবারে রাষ্ট্রপতি ভবন। তারপর অমিত শাহর অফিসে পৌঁছে যান জগদীপ ধনখড়। এ নিয়ে রাজ্যপালকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো বাচ্চাকে বকা, চোখে নেবা কিংবা উনি তো ওদেরই লোক, এরকম নানা শব্দ ব্যবহার করেন মুখ্যমন্ত্রী। একটা বাচ্চা হলে বকে চুপ করানো যায়। রাজ্যপালের যদি কয়লার কোনো কাজ থাকে তো উনি যেতেই পারেন কয়লা মন্ত্রীর কাছে। উনি কার সাথে দেখা করবেন সেটা ওনার ব্যাপার, উনি তো ওদেরই লোক। টিএমসির একটা মানসিক অসুখের মতো চলে গেছে, রাজ্যপালকে দেখলেই সেটা বেড়ে যাচ্ছে। রাজ্যপালের এই দিল্লি সফর এবং মুখ্যমন্ত্রীর আক্রমণ নিয়ে তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা। আমি বলছি, আপনারাই তো বলেন যে রাজ্যপাল নাকি বিজেপিরই লোক। তাই যদি হয় তাহলে এইসব চিঠি, সেটা 3 হতে পারে, 300 হতে পারে, আদৌ চিঠিপত্র দিয়ে কোনো লাভ আছে? কেন্দ্র সরকার কর্ণপাত করবে? নয়তো কিসের আশায় চিঠি দিচ্ছেন? আপনার সময় শুরু এখন। সুমনবাবু, আমি সর্বপ্রথমেই বলবো, এই অসাংবিধানিক কথাটা খেয়াল রাখবেন, আনকনস্টিটিউশনাল গভর্নর, তার পদত্যাগ চাইছি প্রথমেই। তার কারণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন যে বাচ্চাকে বকলে চুপ করা যায়, তা ধেড়ে বাচ্চাকে তো আর বকে চুপ করানো যাবে না। দিলীপ ঘোষের একটা বিবৃতি দেখলাম, তিনি বললেন তৃণমূলের গলার কাঁটা হয়েছে। তা দিলীপবাবু, এরপরও কি আপনার শিক্ষা হয়নি? বাংলার মানুষ কিন্তু রায় দিয়েছে 5 বছর চুপ করে থাকার জন্য। সুমনবাবু, আপনি আমাকে বলুন তো, যে ভারতবর্ষে 47 সালের পর থেকে এতগুলো রাজ্যের এতগুলো রাজ্যপাল, কোনো রাজ্যপাল নির্বাচনের আগে ঘোষণা করেন যে এবার কিন্তু আপনারা পরিবর্তন করুন? জিজ্ঞাসা করছি, আমি মনে করিয়ে দিচ্ছি, আপনারাও এই নিয়ে শো করেছেন, আমি এসেছিলাম সেই অনুষ্ঠানে। এটা বলতে পারেন কোনো রাজ্যপাল? তাহলে তিনি তো আর রাজ্যপাল থাকেন না, তিনি তো দলের লোক হয়ে যান। রাজ্যপালকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বিজেপির লোক। তাহলে যখন 2004 থেকে 2009 পর্যন্ত যখন গোপালকৃষ্ণ গান্ধী যখন ছিলেন, তখন তো বাম আমল ছিল এবং বাম আমলের প্রচুর সন্ত্রাস হতো। উনি মাঝে মধ্যেই বিভিন্ন সন্ত্রাসের পত্র রাজ্যপালকে লিখতেন এবং দিল্লিতেও সেই বিষয়াদি সম্পর্কে অবগত করাতেন। তাহলে কি আমরা ধরে নেব যে সেই সময় গোপালকৃষ্ণ গান্ধী তৃণমূলের লোক ছিলেন? 2 নম্বর, রাজ্যপাল বাচ্চা হলে তাকে ধরে বেঁধে চুপ করানো, বকাবকি দেওয়া যেতেই পারে। তাহলে মুখ্যমন্ত্রী তো ওরকম বাচ্চাও নয়, উনিও তো একটা সমীরবাবুর কথা অনুযায়ী দেড় বাচ্চা, উনিও তো দুধের শিশু নন। তাহলে এত সন্ত্রাস হয়ে যাচ্ছে, উনি দুধের শিশুর মতন চুপ করে বসে রয়েছেন কেন আমাদের মুখ্যমন্ত্রী? উনি কেন অভিষেক ব্যানার্জিকে পাঠালেন ওই আপনার যেখানে বজ্রবিদ্যুৎ সহ যেখানে মারা গেছে, খুব ভালো কথা, ওখানকার মানুষের সাহায্যার্থে, অথচ এখনও অবধি আমাদের রাজ্যে যে 182 জন যে মানুষ খুন হয়েছে সেখানে উনি যাননি কেন? আমরা দীর্ঘদিন ধরেই কথাটা বলছি, রাজ্যপাল পদ তার প্রয়োজনীয় নিয়ে আলোচনার প্রয়োজন আছে। তার কারণ রাজ্যপালের খুব নির্দিষ্ট করে কোনো ক্ষমতা নেই। মন্ত্রিসভার সদস্যরা তাকে যা জানাবেন সেইটাই তাকে সই করতে হবে। তিনি যদি ওটা ফিরিয়েও দেন, পরের বার আবার একই জিনিস হলে সেটাতে তিনি সই করতে বাধ্য। এটা তো ব্রিটিশ লিগাসি বহন করছি আসলে, চ্যান্সেলর ইত্যাদি ধারণা করে। ফলে এই রাজ্যপাল পদ, সেটাকে এখন ইদানিং যা দেখছি, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে তিনি প্রায় মুভ করছেন। কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে ঘুরছেন, সেটা কাম্য ছিল না। 1 2 নম্বর কথা হচ্ছে, বিজেপির বিধায়কদের সাথে মিটিং করেছেন, খুব ভালো কথা। কিন্তু আমি আপনাকে দেখাতে পারি যে বিজেপির বিধায়করা 50 জন বিধানসভার ভেতরে যাওয়ার অনুমতি পেয়েছেন এই করোনাকালে, অথচ গত 10 বছর ধরে চাকরির দাবিতে যারা আন্দোলন করছে তারা যখন রাজ্যপালকে মেল পাঠাচ্ছেন, রাজ্যপাল কোভিড আছে অমুক বিধি তমুক বিধি বলে চাকরি প্রার্থীদের সাথে দেখা করতে চাইছেন না। তাহলে বুঝতে হবে যে দৃষ্টিভঙ্গির মধ্যে কোথাও একটা তফাৎ হচ্ছে। পশ্চিমবঙ্গে এই নির্বাচন বা 2018-র পঞ্চায়েত নির্বাচন রাজনৈতিক সংঘাত বা সন্ত্রাস যে হয়নি, এটা একেবারেই মিথ্যে কথা বলা হবে, এটা ঠিক কথা বলা হবে না। এবং এই নির্বাচনের পরেও প্রচুর জায়গায় আমরা তো আপনাদের টিভিতেই দেখেছি যে কুণাল ঘোষ কিছু মানুষকে ফেরত নিয়ে বলছেন যে আমি ফেরত নিয়ে যাব, তার মানে তাদেরকে ঘর থেকে বের করে। আমরা ইলেকশনের দিন ভায়োলেন্স দেখেছি, এত মিডিয়া হয়ে গেছে যে আমরা এই ভায়োলেন্সগুলো কিন্তু প্রকাশ্যে দেখতে পাই। এখন এই ভায়োলেন্সটাকে বলার একটা চেষ্টা হচ্ছে যে এখানেই একটা গল্প যে পশ্চিমবঙ্গে এই ভায়োলেন্সটা চিরকালই হয়েছে রাজনৈতিক দলের নিরিখে। তৃণমূল কংগ্রেস বলতো বামরা আমাদের উপর অত্যাচার করছে, আজকে তৃণমূল ক্ষমতায় আসার পর বিজেপি, কংগ্রেস, বাম তারা সবাই বলছেন যে তৃণমূলের লোকেরা অত্যাচার করছে। এর মাঝখানে হঠাৎ করে একটা নতুন জিনিস যেটা দেখতে পাচ্ছি, যে রাজনৈতিক সংঘাতকে ধর্মীয় সংঘাত বানানোর একটা প্রচেষ্টা চলছে। রাজ্যপাল ভায়োলেন্স নিয়ে কথা বলছেন, রাজ্যপালের এখতিয়ার আছে কি না আছে সেটা আমি পরিষ্কার করে বলেছি।
যে ভারতবর্ষের সংবিধানের রাজ্যপালকে প্রকৃত শাসক করেনি। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত শাসক, তিনি কেবলমাত্র বিধানসভার কাছে দায়বদ্ধ। কিন্তু রাজ্যপাল যে প্রশ্নগুলো বলছেন, যে প্রশ্নগুলো আমরা অস্বীকার করি কি করে, কেন রাজ্যপালের তোলা প্রশ্নগুলো প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, তার কারণ পশ্চিমবাংলার রাজনীতিতে সেগুলো ঠিকছে। রাজ্যপাল যখন সন্ত্রাস নিয়ে কথা বলছেন, আসলে সন্ত্রাসটা হচ্ছে। রাজ্যপাল যখন পলিটিসাইজেশন বা রাজনীতিকরণ প্রশাসনে নিয়ে কথা বলছেন, তখন ঘটনাটা ঘটছে। দুর্ভাগ্য যে রাজ্যপালের বলার কথা নয়, যেটা দিলীপ ঘোষের বলার কথা। কদিন যেতে না যেতেই আবার চরমে উঠল মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের বাকযুদ্ধ, যাতে উঠে এলো জৈন হাওয়ালা কেলেঙ্কারির মতো ঘটনাও। এদিকে আর এক কেলেঙ্কারি ঘিরে এখন গোটা রাজ্য উত্তাল। ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প। এই ঘটনা তদন্তে যেভাবে নতুন নতুন মোড় আসছে, তা রূপলী পর্দার চিত্রনাট্যকেও অনায়াসে হার মানাতে পারে। মন পাখি উড়ে গেল কোন সীমানায়। আমি খুব ক্ষুদ্র মানুষ। শুরু থেকে শেষ অবধি শুধু মিথ্যে। ভুয়ো তথ্য দিয়ে মিথ্যে জাল বুনেছিলেন ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব। এখন তিনি গ্রেফতার হওয়ার পর একে একে সামনে আসছে সেই সব চাঞ্চল্যকর তথ্য, যা দেখে চোখ কপালে উঠেছে সাধারণ মানুষের। তিনি নাকি চিত্র পরিচালক, তিনি মিউজিক ভিডিও মেকার। পাখি উড়ে গেল কোন সীমানায়, আমি আজও একা হাঁটি তোর ঠিকানায়। তিনি আবার বিজ্ঞান গবেষক। এভাবেই নিজের জীবনটাকে আদ্যন্ত মিথ্যের মোড়কে সাজিয়েছিলেন ভুয়ো আইএএস তথা নকল ভ্যাকসিন ক্যাম্পের হোতা দেবাঞ্জন দেব। মিথ্যেকে কার্যত শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন তিনি। তবে এটা হঠাৎ করে হয়নি। বন্ধুদের দাবি, দেবাঞ্জন ছোট থেকেই মিথ্যে কথার রাজা। দেবাঞ্জন কখনো বন্ধুদের বলেছেন কান চলচ্চিত্র ফেস্টিভ্যালে নাকি তার ডকুমেন্টারি দেখানো হয়েছে, কখনো সেরা ডিরেক্টরের পুরস্কার পাওয়ার মিথ্যে গল্প ফেলেছেন, কখনো আবার বলেছেন নামকরা চলচ্চিত্র সঙ্গীত পরিচালকদের অ্যাসিস্ট করেছেন তিনি। শুধু শিল্প জগৎ নয়, বিজ্ঞানেও নাকি তার অবদান। একটি সায়েন্স প্রজেক্টের জন্য পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার। ছোটবেলার বন্ধুদের কাছে নিজের সম্পর্কে আহামরি ইমেজ তৈরি করতে ঝুরি ঝুরি ভুয়ো গল্প বানাতেন ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পের হোতা। প্রতারণার তালিকা হয়তো লম্বা দেবাঞ্জন দেবের, কিন্তু এর শুরুটা হয়েছিল ঠিক স্কুলের বন্ধুদের সঙ্গেই। টলিপাড়ায় ওর যোগাযোগ আছে বলে আমাদের স্যারকেও কালকে যেটা আপনারা দেখালেন, ওই স্যারের কাছ থেকেও টাকা পয়সা নাকি নিয়েছে। এই খবরটা আমি পাই অনেক পরে। তো এরকমই ফিল্ম লাইনে ডিরেকশন নিয়ে এরকম অনেককে গল্প শোনাতো, আমাদের শোনাতো, আর রীতিমতো তখন আমরা বিশ্বাসও করতাম। এবার বিশ্বাস করার জায়গা থাকবে না, ও যেটা মিথ্যে কথা বলতো ওটা প্রমাণ রাখতো। একটা ডকুমেন্টারি বানিয়েছিল, ওটা আমাকে বলেছিল যাত্রা দা লস্ট আর্ট বলে একটা ডকুমেন্টারি বানিয়েছিল। ওই যে আমার ক্যামেরাটা নিয়ে, ওরও একটা ছোটো যে ক্যামেরাগুলো হয় ওই ক্যামেরাতে বানিয়েছিল। তাই আমি বললাম, ও শ্যুট করার সময় বলেছিলাম যে বড় ক্যামেরা দেখো। ও বললো না, এই ও আমাকে বলেছিল যে ওটা ও নাকি কান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে, জার্মানির কান ফিল্ম ফেস্টিভ্যালে। তুই আয়, আমার বাড়িতে আজকে একটা সন্ধ্যাবেলা সাকসেস পার্টি আছে। আমি রীতিমতো যেমন ইনভাইট করেছে আমি গেছি, গিয়ে দেখলাম যে একটা ট্রফি গ্যালারি করা, তার মধ্যে ট্রফি সাজানো আছে। কি লেখা আছে? কান ফেস্টিভ্যাল। কান ফিল্ম ফেস্টিভ্যাল, বেস্ট ডিরেকশন, বেস্ট ফটো, ওই সিনেমাটোগ্রাফি, এই সেই হ্যানা ত্যানা করে অনেক কিছু দেওয়া আছে। ওর মারাত্মক রকম একটা ছিল ওর অ্যাটেনশান। ও অ্যাটেনশান পাওয়ার জন্য যে কোনো দিকে যেতে পারতো, যে কোনো গ্রুপে ওর মধ্যমণি হয়ে থাকতে চাইতো সবসময় চাইতো যে আমি মধ্যমণি, আমাকে নিয়ে আলোচনা হোক। ওর এগেনস্টে যদি কেউ কথা বলতো, সে ওর অপ্রিয় লোক হয়ে যেত। শুধু তাই নয়, বন্ধুদের দাবি মিথ্যেকে বিশ্বাসযোগ্য করতে নিয়মিত সাকসেস পার্টি সেলিব্রেশনেরও আয়োজন করতেন তিনি। ও যে আপনাদের ইন্টারভিউতে এতে বলেছিল জেনেটিক্সে এমএসসি, ও ভুয়ো। ও কিন্তু আমি যতদূর জানি ও এমএসসি নিয়ে ভর্তি হয়নি। তারপর একদিন হঠাৎ করে 2015 সাল নাগাদ, তখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, ফার্স্ট ইয়ার আমি পড়ছি, আমাকে একদিন কম্পিউটার ফরম্যাটিংয়ের জন্য এর ক্যাসেট চেয়েছিল। তো আমি আনন্দপুর থানার কাছে ওর বাড়ি, ওখানে দিতে গেছিলাম। তো ওখানে দেখলাম ও একটা ওই নীলবাতি লাগানো গাড়িতে থেকে নামছে। ও একবার বলেছিল যে ও ওই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ওই তথ্য সংস্কৃতির যে ডিপার্টমেন্ট আছে, ওই ডিপার্টমেন্টের নাকি চাকরি টাকরি করে। ছোট থেকে যাদের সঙ্গে পড়াশোনা বেড়ে ওঠা, তাদের সঙ্গেও প্রতারণা করতে ছাড়েননি দেবাঞ্জন, এমনই অভিযোগ করেছেন তাঁর সহপাঠী। অভিযোগ, কখনো 5 লক্ষ টাকা টোপ দিয়ে বন্ধুকে দিয়ে লিখিয়ে নিয়েছেন সিনেমা স্ক্রিপ্ট, কখনো আবার চুরি করেছেন গানের লিরিক্স। কাটে না রাত, আসে না ভোর, বল আমায় ঠিকানা
সঙ্গীত জগতে প্রথমে ছাপ রাখতে চেয়েছিল দেবাঞ্জন এবং সেই জন্য মিউজিক অ্যালবামও বের করেছিল, কিন্তু সেখানেও প্রতারণা করলো সে তার নিজেরই কলেজের বন্ধুর সঙ্গে। আমাদের হাতে একটি ডায়েরি রয়েছে, সেই ডায়েরিতে লিরিক্স লেখা রয়েছে বা এখানে বেশ কিছু গান তার অ্যালবামে রয়েছে, সেই গানের কথা এখানে রয়েছে। এটা আমারই লেখা, মানে আমাকে বলেছিল যে লেখার জন্য, মানে ওর সুর করেছিল, লেখার জন্য বলেছিল, তাই আমি লিখেছিলাম। কটা গান নেওয়া হয়েছে আপনাদের, মানে কটা লিরিক্স লিখেছে? লিরিক্স লিখেছিলাম প্রচুর, আমি 36-37টা লিরিক্স লিখেছি। সব নিয়ে ছিল? সবই ওর কাছে কপি ছিল। সবই পারিশ্রমিক আমি কিছু পাইনি। কত দেবে বলেছিল? আমাকে গানে অ্যালবামের জন্য বলেছিল, যেই অ্যালবামটা রিলিজ করেছিল সেটার জন্য বলেছিল আমাকে 15,000 টাকা দেবে, আর বাকি সব আমি স্ক্রিপ্টও লিখেছিলাম দুটো, তার সাথে এত লিরিক্স লিখেছিলাম। স্ক্রিপ্ট লিখেছিলেন কিসের মানে একটা প্রতিদ্বন্দ্বী বলে স্ক্রিপ্ট লিখেছিলাম, একটা মানে নাম, সিনেমাটার নাম হতো প্রতিদ্বন্দ্বী, সেটা নিয়ে একটা স্ক্রিপ্ট লিখেছিলাম। তারপরে আমি লিখেছিলাম একটা নাম ভুলে যাচ্ছি, একটা সিনেমার নাম দিয়েছিল, ওটারও আমি একটা স্ক্রিপ্ট লিখেছিলাম, প্লাস এতগুলো লিরিক্স লিখেছিলাম। সব মিলিয়ে আমাকে বলেছিল যে এগুলো কোনো জায়গায় ইউজ করা। সব মিলিয়ে কত দেওয়ার কথা ছিল? 5 লাখ। সেটা দিয়েছে? না, এখনো দিয়েছে? কিছুই দেয়নি, আমি কিচ্ছু পাইনি, শুধু আমি পরিশ্রমটা দিয়ে গেছি আমার। ছোটবেলার বন্ধু, এক সময়ের প্রাণের সখা, আজ পেঁয়াজের খোসার মতোই একের পর এক খুলে যাচ্ছে সেই দেবাঞ্জনের মিথ্যের আবরণ। এক লহমায় ভেঙে চুরমার হয়ে গেছে মিথ্যের ভিত। তবে সেটা আটকানোর জন্য এতদিন মরিয়া চেষ্টা করেছিলেন দেবাঞ্জন, আর সে এমন চেষ্টা যে অনেকের মাথাতেই আসবে না। ভুয়ো আইএস অফিসার, ভুয়ো সরকারি পদ, ভুয়ো ভ্যাকসিন, ভুয়ো অফিস, সবকিছুই ভুয়ো। এত কিছু ভুয়োকে চাপা দিতে অফিসে ভুয়ো ভোটেরও আয়োজন করেছিলেন ফ্রডস্টার দেবাঞ্জন দেব। রাজ্য সরকারি অফিসগুলির কর্মচারী সংগঠনের নামে সেই ভোটে নিজেই অংশ নিয়েছিলেন দেবাঞ্জন, আর বিপুল ভোটে জিতেও ছিলেন। আধিকারিক হিসেবে নিজের পরিচয় দেওয়ার জন্যই শুধুমাত্র যে অফিস নেওয়া হয়েছিল এমনটা নয়, সেই অফিসে নির্বাচনও অনুষ্ঠিত করা হয়েছিল। সেই নির্বাচনে যাতে প্রমাণ হয় যে দেবাঞ্জন নিজেই একজন শ্রমিক নেতা, দক্ষিণবঙ্গের একজন নির্বাচিত শ্রমিক নেতা। আমাদের বলা হয়েছিল রাজ্য সরকারি, রাজ্য ফেডারেশন ইউনিয়নের ভোট। আচ্ছা, এবারে এটা আপনার দক্ষিণবঙ্গে ভোটটা হচ্ছে, সমস্ত রাজ্য সরকার অফিসগুলোতে হচ্ছে। আচ্ছা, মানে আপনাদের কোন অফিসে, এই যে কসবার যে অফিসটা এখন বন্ধ হয়ে গেল, সেই অফিসটাই ভোট হয়েছে? সমস্ত ভোট হয়েছে। তো ওখানে কটা প্রার্থী ছিল? প্রার্থী একজনই ছিল এখানে, অনেকেই তো অনেক লোকজন এসেছিল ওখানে। আচ্ছা, মানে এই ভোটটা কিরকম ভাবে হলো, মানে ব্যালট বক্সে, মানে ব্যালট বক্সে হয়েছিল? হ্যাঁ। মানে 3 জনের নাম ছিল, কোন কি সিম্বল বা কোন সংগঠনের এরকম সিম্বল ছিল না? অফিসের কর্মীদের কাছে নিজেকে রাজ্য সরকারি কর্মীদের সংগঠনের দক্ষিণবঙ্গ প্রেসিডেন্ট বলেও দাবি করেছিলেন দেবাঞ্জন। শুধু তাই নয়, ভোটে জেতার পর কসবার অফিসে সেলিব্রেশনও করা হয়েছিল। এই অবস্থায় দেবাঞ্জনের গাড়ির চালক আবার চাঞ্চল্যকর দাবি করেছেন। ভোটার একটা কাজ হচ্ছিল, সেই কাজ যখন কোথাও ভুল হলে খুব উল্টো পাল্টা কথা বলতো। একটা ভোটার লিস্টের কাজ হচ্ছিল, মানে ভোটার ইলেকশনের আগে। কোন ইলেকশনের আগে? ভোট এই ইলেকশন, আমাদের এই ইলেকশনের আগে একটা ভোটার কাজ হচ্ছিল। তো ওই কাজটা করার সময় যদি ভুল হচ্ছিল না, সবাই এনি টাইম যারা করছে আমার 5-6 জন, সবাইকে ডেকে উল্টো সিধা কথাবার্তা বলা হতো। পুলিশ সূত্রে দাবি, দেবাঞ্জনের বাড়ি ও অফিস থেকে কলকাতা পুরসভা, নির্বাচন কমিশন ও তথ্য সংস্কৃতি দপ্তরের ভুয়ো স্ট্যাম্প উদ্ধার হয়েছে। নির্বাচন কমিশনের ভুয়ো স্ট্যাম্প দেবাঞ্জন কি কাজে লাগাতো তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। সত্যি কথা সবসময় বক্তৃতার মতো শোনায়, মিথ্যেগুলো শোনায় কবিতার মতো। এই কথাটা বলেছিলেন সাহিত্যিক হুমায়ুন আহমেদ। সেই মিথ্যের ওপর দাঁড়িয়ে শয়ে শয়ে মানুষকে প্রতারিত করেছেন দেবাঞ্জন দেব। আত্মীয় পরিজন থেকে প্রাক্তন শিক্ষক, কর্মী, বাদ যাননি বন্ধুরাও কলকাতা পুরসভার নামে ভুয়ো নথি তৈরি করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে পুর কমিশনারের সই জাল করে পরিচয়পত্র তৈরি করা, কিছুই বাদ যায়নি। পুলিশ সূত্রে খবর, দেবাঞ্জন তার কর্মীদের কলকাতা পুরসভার নামে অফার লেটার দিয়েছিলেন। এমনকি ইস্যু করা হয়েছিল পরিচয়পত্র, তাতে পুরসভার জাল লোগোর পাশাপাশি ছিল পুর কমিশনার বিনোদ কুমারের সই। প্রতারণার অভিযোগ তুলে আগেই কসবা থানায় অভিযোগ করেছিলেন ভুয়ো আইএস দেবাঞ্জন দেবের 3 কর্মী। এবার তারা দ্বারস্থ হলেন আলিপুর আদালতের। বিজ্ঞাপন মানে পেপারে দেখেনি, কিন্তু বিজ্ঞাপনের মতোই দেখেছিল। এখন 20-21 বছর বয়স, তারা 3 জনের চাকরিতে জয়েন করেছিল এই মে মাসের, মানে মিড অফ মে, 22শে মে। তারপরে জয়েন করার পর তারা কোনো স্যালারিও পায়নি। জয়েন করার পরে এখন তো করোনার বাজারে ফ্রিকুয়েন্টলি তারা যাচ্ছিল অফিসে, কিন্তু এই ঘটনার পরে দেখলো যে পুরোটাই ভুয়ো। ওদেরকে যে জয়েনিং লেটার দিয়েছিল সেটা কলকাতা কর্পোরেশনের সই করা এবং কলকাতা কর্পোরেশনের লোগো লাগানো প্যাডে। আইসিআইসিআই ব্যাংকের কসবা শাখায় কলকাতা পুরসভার নামে একটি অ্যাকাউন্ট খোলেন দেবাঞ্জন দেব। অভিযোগ, তাতেও জাল করা হয় পুরসভার নথি। উপরে কলকাতা পুরসভার লোগো, তার নিচে লেখা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। সেই নথিতেই নিজের 2 কর্মী সুশান্ত দাস ও রবীন শিকদারকে কলকাতা পুরসভার আধিকারিক বলে দাবি করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়। জাল করা হয় বিশেষ পুর কমিশনারের সই ও স্ট্যাম্প।
নিজের দুই কর্মীকে ভুয়ো অফিসার সাজিয়ে ভুয়ো অ্যাকাউন্ট খোলা দেবাঞ্জন যে পুরসভার নামে কসবার এই যে বেসরকারি ব্যাংক রয়েছে এই ব্যাংকেই অ্যাকাউন্ট খোলা হয় এবং ইতিমধ্যে পুলিশের তরফ থেকে এই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে তারাও কিন্তু যে সমস্ত নথিপত্রের প্রয়োজন সেই সমস্ত নথিপত্র ইতিমধ্যে জমা দেওয়ার কাজ শুরু করেছে পুলিশের কাছে। এ নিয়ে ইতিমধ্যে নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের করেছে কলকাতা পুরসভা। যেরকম আসছে কমিশনার সেরকম সব এফআইআর করছে। এই একটা চাকরি দেওয়ার নাম করে একটা জাল সার্টিফিকেট, ওর একটা জাল সার্টিফিকেট, সেগুলো আমাদের কনস্ট্যান্ট চলতেই থাকে, সেগুলো অ্যারেস্টও হতে থাকে। আর এই ভ্যাকসিন কাণ্ডে যেটা আমাদের কাছে এসছে আমরা সাথে সাথে সেটাকে এফআইআর করেছি। যদি ভবিষ্যতে আরও কোনো কিছু পাওয়া যায় নিশ্চিতভাবে এফআইআর করব। সূত্রের খবর, প্রচার মাধ্যমে আসার জন্য বিভিন্ন পিআর এজেন্সিকে ব্যবহার করতেন দেবাঞ্জন দেব। প্রভাবশালীদের কাছে পৌঁছতে বিভিন্ন সময়ে নানা অনুষ্ঠানে অংশও নিতেন ভুয়ো আইএস। এজন্য নিজেকে আইএস পরিচয় দিয়ে জনসংযোগের জন্য পিআর এজেন্সিকে ব্যবহার করা হতো। শব্দে শব্দ ঢাকে, গন্ধ ঢাকে কিসে? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ গল্পের এই লাইনটি অনেকেরই জানা, কিন্তু মিথ্যে কি কখনো চাপা থাকে? পুলিশি তদন্তে উঠে আসছে দেবাঞ্জন দেবের একের পর এক মিথ্যে। পুলিশের বক্তব্য, ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়োগের বিজ্ঞপ্তিতে নবান্নের নাম ব্যবহার করেছিলেন দেবাঞ্জন। সেজন্য কলকাতা পুরসভার নামে একটি ওয়ার্ক অর্ডারও বের করা হয়েছিল। ভালো করে দেখুন এই বিজ্ঞপ্তিটি। মাথার ওপরে কলকাতা পুরসভার লোগো, পাশে কলকাতা পুরসভার স্ট্যাম্প, আর একপাশে পুরসভার হলোগ্রাম। তবে সবই জাল। এরপর গত বছর ডিসেম্বরে ব্যক্তিগত রক্ষী নিয়োগের জন্য আরও একটি বিজ্ঞপ্তি জারি করেন দেবাঞ্জন। সেখানে ব্যবহার করা হয় নবান্নের নাম। ফুলবাগানের একটি সিকিউরিটি এজেন্সি থেকে নিরাপত্তা নেওয়া হয়। সংস্থার কর্মীদের দাবি 3 দিনের মধ্যে এই টেন্ডার প্রক্রিয়া শেষ করা হয়েছিল। আমরা অ্যাকচুয়ালি একটা অনলাইন পোর্টালের মাধ্যমে আমরা এই লিডটা পেয়েছিলাম, এনকোয়ারিটা এসেছিল। তো তারপরে আমরা প্রসেস করি, সেই অনুযায়ী যাই, ওনাকে অ্যাপ্রোচ করি। ম্যাক্সিমাম দিন 4-5 কোথায় 3 থেকে 4 দিনের মধ্যে উনি সমস্ত কিছু নবান্ন থেকে প্রসেস করিয়ে নোটিফিকেশনের অনুযায়ী আমাদেরকে বলেন যে আপনার লোক দিন। আমরা যেটুকু মনে পড়ছে ওটা অ্যাকাউন্টসের পার্ট, যদিও যতটুকু মনে পড়ছে 41K মতন উনি এটা করেছিলেন। তো সেটা গভর্নমেন্টেরই ওয়েস্ট বেঙ্গল ফিনকর্প, যেটুকু মনে পড়ছে আমার, সেখান থেকে পেমেন্ট আমাদের আসতো। 2 মাস কমপ্লিট ছিল। আর একটা ওই 7 দিন 8 দিনের একটা, যে সময় টার্মিনেট করলেন উনি 3 মাসের মাথায় গিয়ে আর কি, 2 মাস কমপ্লিট হওয়ার পরে সেই 7 দিন 8 দিনের একটা পয়সা পেয়েছিলাম। শুধু তাই নয়, দেবাঞ্জনের গতিবিধির পরতে পরতে ছিল রহস্য। স্ট্রিক্টলি ওর নাকি বারণ ছিল মুভমেন্ট আপডেট দেওয়া কাউকে। এটা স্ট্রিক্টলি নাকি ওখান থেকে বারণ করেছিলেন ভদ্রলোক, মানে মিস্টার দেব বারণ করেছিলেন যে আমার হোয়ার অ্যাবাউটস যেন কেউ জানতে না পারে। এটা নাকি পিএসওকে, মানে যে আমাদের সিকিউরিটি গার্ড ছিল, তাকেই বারণ করেছে। কসবার অফিসে দেবাঞ্জন দেবের সঙ্গে কেউ দেখা করতে এলে মোবাইল ফোন বাইরে রেখে ঢুকতে হতো। মোবাইল ফোন আমাদের বাইরে রেখে ভেতরে ঢুকতে হতো। আরও কি বলতেন? ব্যাস, আর কিছু সেরকম তো কোনো কথা হতো না। আমরা ম্যাক্সিমাম 2 থেকে 3 বার ওখানে গেছিলাম। বিভিন্ন কাজ পাইয়ে দেবেন, মানে সরকারি কাজ পাইয়ে দেবেন? গভর্নমেন্টের টেন্ডারের মাধ্যমে বিভিন্ন কাজ পাইয়ে দেবে। যেমন আমরা একটা কাজ পেয়েছিলাম, আমরা চেষ্টা করতাম, উনি একজন উচ্চপদস্থ অফিসার, তো আমরা সিকিউরিটি সার্ভিস আমাদের ওখানে ছিল। ইতিমধ্যে এই সিকিউরিটি এজেন্সির সঙ্গে যোগাযোগ করেছে কলকাতা পুলিশ। আমি বলছি, একটা জালিয়াত, একজন প্রতারক, একজন ঠক চূড়ান্ত সামাজিক প্রতিষ্ঠা পাচ্ছে দিনের পর দিন। আমি বলছি এই লোকটাকে যারা বৈধতা দিল, বিশ্বাসযোগ্যতা দিল, আদৌ তাদের কোনোদিন কোনো শাস্তি হবে? জয়ন্ত, আচ্ছা, প্রথমে আমি একটা কথা বলি, যে বুদ্ধিমত্তার সাথে এই লোকটা প্রতারণা করছে, সেটুকু পরিশ্রম যদি সে ছাত্র অবস্থায় করত, তাহলে সে সত্যিকারের আইএএস হয়ে যেত। 1 নম্বর। দ্বিতীয় কথা, আমার আরেকটা কথা বলা প্রয়োজন, একটু আইনের কথা বলি। যেভাবে ইঞ্জেকশনগুলো দেওয়া হয়েছে, এখন অবধি কেউ সে কথা তোলেনি। এই মানুষগুলোর শরীরে সে গিয়ে কি প্রতিক্রিয়া হবে, তার বিরুদ্ধে কেন একটা গণহত্যার চেষ্টার অভিযোগ তোলা হলো না, এটা আমার 2 নম্বর কথা। 3 নম্বর, যদি এমন হতো একজন কোনো মানুষের পাশে দাঁড়িয়ে র্যান্ডম একটা পিকচার তুলেছে, তাহলে বলার কিছু ছিল না। এই লোকটা কিন্তু দিনের পর দিন যুগ্ম সচিব পরিচয় দিয়ে বিভিন্ন লোকের পাশে ছবি তুলেছে। দুটো রাস্তা হতে পারে, হয় সে ছবি তুলেছে নিজের স্বার্থের জন্য, তুমি যেমন বললে এই জনপ্রতিনিধিদের সে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে, অথবা জনপ্রতিনিধিরাও তার সঙ্গে দলে ভিড়ে রয়েছেন। কারণ এটা বলতে খুব প্রয়োজন যে রাজ্যে শাসক শ্রেণীর অঙ্গুলি হেলন ছাড়া গাছের পাতাও নড়ে না, সেখানে নীল সাদা বেলুন লাগিয়ে ও একটা ভ্যাকসিনেশন ক্যাম্প একের পর একদিন করে চলেছে, নীল সাদা প্যান্ডেল করে চলেছে। ডাজ ইট মিন যে পুলিশ কিছু বলবে না, পুলিশ ধরে নেবে? নীল সাদা বেলুন লাগানো বা নীল সাদা প্যান্ডেল মানেই হচ্ছে এখানে সরকার যুক্ত রয়েছে বা শাসক শ্রেণী যুক্ত রয়েছে। ক্রিস্টাল ক্লিয়ার যে তৃণমূল দলের অন্দরে এই ছেলেটির গতায়াত ছিল।
এই যাতায়াতের অ্যাক্সেসটা দেখেই কিন্তু যেটা আপনি প্রশ্ন করলেন, পুলিশ কিন্তু মিইয়ে গেছে। আমি বলছি, এখনো বলছি, রাজ্যের পুলিশ এবং ক্যালকাটা পুলিশ সম্বন্ধে আমি অনেক উচ্চ ধারণা পোষণ করি, কিন্তু কিছু কিছু পুলিশ কিন্তু দলদাস হয়ে গেছে। তারা একেবারে সেই ঘাসের মতো হয়ে গেছে, আপনি পা দিয়ে মারিয়ে গেলেও তারা রাগ করবেন না। আপনি তালতলার ওসি আমার স্ট্রিট, ওসি কসবা, এদের পুলিশ কমিশনারের শোকজ করা উচিত। এবং স্পেশাল ব্রাঞ্চ যেটা আছে তারাও বা কেন খোঁজ করলো না? তাদের তো দেখা উচিত ছিল। ক্যালকাটা কর্পোরেশনের রোল, ক্যালকাটা কর্পোরেশন যে কাজ করছে তাদের কোনো সার্ভেলেন্স নেই। কলকাতায় জল জমে আছে, ফিরাদ হাকিম মাপছে বলছেন প্রকাশ্যে, গঙ্গার জল কমলে জল নেমে যাবে। তারক সিং বলছেন পাম্পম্যান 36 ঘন্টা কাজ করছে না, অ্যাবসেন্ট ছিল। কাকে বিশ্বাস করবেন আপনি? ইফ দিস ইজ দি নমুনা অফ সার্ভেলেন্স, তাহলে ঈশ্বর আমাদের রক্ষা করবেন? 2 মাস পরে ক্যালকাটা কর্পোরেশনের ভোট হবে, এরা কি ব্যাখ্যা দেবেন? মমতা ব্যানার্জির জনমোহিনী আকর্ষণে এই দলটা ভোটে পাওয়ারে এসছে। সাংগঠনিক একদম যে লোয়ার তলায় যে আপনার সাংগঠনিক বিস্তার নীল। আমি এই যে ভুল হয়েছে, অসঙ্গতি আছে, আমি কিন্তু কন্ট্রাডিক্ট করছি না, আমি কিছু জাস্টিফাই করছি না, ঠিক। কিন্তু পঙ্কজ দ্বারা যেভাবে একতরফা আঙুল তুলছেন, পঙ্কজ দার স্বর্গরাজ্যের সময় তখন তো লালবাগ থানা ছেড়ে দিন, লালবাজার থেকে 200 মিটার দূরত্বে রশিদ খানের ডেরায় বউবাজার বিস্ফোরণ হয়েছিল, পুলিশ আঙুল চুষছিল। একটা ঘটনা ঘটে যাবার পর এতগুলো কথা বলা খুব সহজ। প্রত্যেকটা সময় কিছু না কিছু ঘটনা ঘটে, একটা তীব্র খারাপ ঘটনা ঘটেছে, আমরা সেটা নিয়ে আলোচনা করছি। করতে গিয়ে আমরা পুলিশ খারাপ, পুরসভা খারাপ, কোনো ধারণা আছে আমার স্ট্রিট ওই এলাকায় আগে কতক্ষণ জল জমে থাকতো, কদিন, আর এখন ক ঘন্টায় নেমে যায়? কোথাও না কোথাও কিছু না কিছু তো কাজ চলছে। মানুষ একদম আমি পঙ্কজদার কাছে যাব। আমি শুধু একটা পুরনো সংবাদপত্রের শিরোনাম বলছি যে রশিদ খানের সময়ও কিন্তু এই একই শিরোনাম তখনকার সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকায় হয়েছিল, যে বউবাজার থেকে যেখানে বিস্ফোরণ হয়েছে, লালবাজার থেকে 200 মিটারের মধ্যে সেখানে পুলিশ কি আঙুল চুষছিল? এই প্রশ্ন কিন্তু একদম ছাপার অক্ষরে তখনকার সংবাদপত্রে লেখা হয়েছিল। পঙ্কজদা, ইনফ্যাক্ট বউবাজার বিস্ফোরণের সময় এই অভিযোগই উঠেছিল যে শাসক দলের নেতা এবং ক্রিমিনালদের হবনবিং, কাছাকাছি আসা। ইউ আর রাইট। আমি আপনাকে বলবো, আমি কুণাল বাবুকে যতখানি চিনি, আমি জানি, আমি এইটা ওনাকে অনুরোধ করব যে অ্যাজ স্পোক্সম্যান অফ দ্য টিএমসি এটাকে আপনি সহজভাবে নিন, এটাকে যে লুফোলসটা আছে সেটাকে নিদান করার চেষ্টা করুন, শুধু অ্যাটাক করবেন না। আমরা আপনার শত্রু না, আমরা আপনার ক্ষতি করছি না, আমরা ইন জেনারেল যেটা বলার চেষ্টা করছি। আপনি যেটা অন্যায়ভাবে অ্যাটাক করছেন ওটা আপনি ঠিক করছেন না। আবার আমি তো মানছি, সেটা না হলে আপনি বামফ্রন্টের আঙুলটা তুলতেন না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থেকে গৃহ শিক্ষক, কেউ দেবাঞ্জনের প্রতারণা জাল থেকে মুক্তি পায়নি বলে অভিযোগ উঠেছে। এখন একে একে মুখ খুলছেন পরিচিতরা, যেমন রঞ্জিত মল্লিক। একদা অ্যান্ড্রুজ কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্টই ছিলেন দেবাঞ্জনের প্রাইভেট টিউটর। এখানে যে রেজিস্টার খাতা রয়েছে, সেই রেজিস্টার খাতাতেও দেবাঞ্জন এবং তার সই করা আছে। ওই প্রাইভেট টিউটরের দাবি 2013-তে কলেজে পড়ার সময় দেবাঞ্জনের প্রতারণার শিকার হন তিনি। কিভাবে প্রতারণা? রঞ্জিতের দাবি, প্রথমে একটি ডকুমেন্টারি বানিয়ে প্রথম তার আস্থা অর্জন করেন দেবাঞ্জন। মাস্টারমশাইয়ের অভিনয় শখ। অভিযোগ, অভিনয়ের জন্য টালিগঞ্জে পরিচয়পত্র করিয়ে দেওয়ার নামে টিউটরের থেকে টাকা নেন দেবাঞ্জন। ফাঁদে পা দেন রঞ্জিতের কয়েকজন সহকর্মীও। আশ্চর্য মনে হচ্ছে যে এতটা ফেরোসাস, যে একটা কলকাতার বুকে, হ্যাঁ, এত লোকজন, এত নেতা মন্ত্রী, তাদের সঙ্গে মেলামেশা করা। স্টুডেন্ট হিসেবে পড়াশোনার দিক থেকে খুব ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু ওর মনের ভেতর অনেক রকম বেরোচ্ছে। শিক্ষাগুরুর থেকে হাজার হাজার টাকা হাতিয়ে কার্যত ছাত্রাবস্থায় প্রতারণা হাতে খড়ি হয় দেবাঞ্জনের। শুধু তাই নয়, তার জালিয়াতির হাত থেকে রেহাই পাননি কাছের লোকজনও। তিনি স্নেহা সরকার, দেবাঞ্জনের বোনের ঘনিষ্ঠ বান্ধবী। তার বাবা সহ দেবাঞ্জনের বোনের আরো কয়েকজন বান্ধবীর মা বাবাকে কসবায় ভুয়ো ক্যাম্পে নিয়ে গিয়ে ভুয়ো ভ্যাকসিন দেওয়া হয়। সবাই দেবাঞ্জনকে পুরসভার যুগ্ম কমিশনার বলে জানতেন, তাই অবিশ্বাসের কিছুই ছিল না। তখন আমরা ওকে বলেছি যে কিরে আমাদের তো এখনো লিঙ্ক বা মেসেজ কিছু এলো না। তখন হি সাইড কি আরে দেখতেই তো পাচ্ছিস, আমরাও দেখছিলাম প্রচুর ভিড় ওখানে। বলছে দেখতেই তো পাচ্ছিস এত ভিড়, তো পোর্টালে এন্ট্রি করব, মানে টাইম লাগবে, তোরা চাপ নিচ্ছিস কেন? এর মধ্যে এই ঘটনায় একটি ফলক ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়। এবিপি আনন্দই প্রথম এই ফলকের খবর সামনে আনে। বিতর্কের জেরে শেষমেশ ফলকটি ভেঙে ফেলা হয়।
26শে ফেব্রুয়ারি তালতলায় এই ফলক প্রতিষ্ঠা করা হয়। রবীন্দ্রনাথের মূর্তির নিচে তৃণমূলের মন্ত্রী, সাংসদ, বিধায়কদের সঙ্গে জলজল করছিল ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জন দেবের নাম। বৃহস্পতিবার সন্ধ্যায় সবার আগে এই চাঞ্চল্যকর খবর সম্প্রচারিত হয় এবিপি আনন্দে। উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। আর এই বিতর্ক তুঙ্গে ওঠার পর অবশেষে শুক্রবার ভাঙা হয় এই ফলক। ফলকে একেবারে যখন লেখা আছে কোট আনকোট মূর্তির আবরণ উন্মোচন করিলেন, কার নাম নেই সেখানে? ফিরহাদ হাকিম, অতীন ঘোষ থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, তাপস রায়, 4 মাসে কেউ জানতে পারলো না। আমি বলছি যে পুরো পরিষেবার নজরদারির বিষয়টা সমিতদা যদি এইরকম হয়, এ তো রাস্তার ধারে জল জমলে বা রাস্তায় ধস নামলেও কেউ জানতে পারবেন না। কিন্তু তা তো নয়। তার কারণ ইন্দ্রাণী সাহা বন্দ্যোপাধ্যায় হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন। তিনি বলছেন অনুষ্ঠান শুরুর আগে থেকে তিনি সর্বোচ্চ পর্যায়ে জানিয়েছিলেন যে এইরকম অনুষ্ঠান হয়েছে, আপনারা জাননি। তা সত্ত্বেও ফলক, যেটা কলকাতা পুরসভার অনুষ্ঠানই ছিল না, সেটা আপনারাও দেখালেন, ফলকের উপরেই লেখা আছে। এক। দ্বিতীয় নম্বর, যাদের নাম ফলকে রয়েছে কেউ উপস্থিত ছিল না। কাউন্সিলর বলেছেন তিনি নিমন্ত্রিত হননি, সেই জন্য নেতারা কেউ আসেননি। এই পার্টটা নিয়ে আমার কোনো সংশয় নেই, কিন্তু 4 মাস ধরে ফলকে নামগুলো রয়ে গেল। না, সেই লোকটা যে চিটিংবাজ, যার নাম দেওয়া হয়েছে। আচ্ছা, চিটিংবাজ না হলে এই বিনা অনুমতিতে এইভাবে নাম দেওয়া যায়? আমি আবার আমার প্রশ্নটা রিপিট করছি সমিতদা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে এরকম একজন জালিয়াত বিনা অনুমতিতে তিনি ফলক লাগিয়ে দিতে পারেন? সুমনবাবু, আমি যদি পুলিশ দেখবে না, কাউন্সিলর দেখবে না, প্রশাসন দেখবে না? সুমনবাবু, আমি যদি পাল্টা প্রশ্ন করি আপনাকে এবং বাংলার মানুষের উদ্দেশ্যে, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী। মেহুল চোকসি বা নীরব মোদী যখন তার পাশে দাঁড়িয়ে ছবি তুলে নিয়েছিলেন, নরেন্দ্র মোদী জানতেন বলে আমি বিশ্বাস করি না। এটা আমার ব্যক্তিগত মত। সেই জন্য এই অনুষ্ঠানে একাধিকবার সেই ফুটেজ দেখানো হয়েছে, আপনারা চিৎকার করেছেন, কেউ ছাড়েননি। সাংসদ সেখানে ভ্যাকসিন নেওয়ার সময় যে বক্তৃতা করেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা প্রচার করেছেন, সে বক্তৃতাটা আর একবার শুনুন। তিনি বলছেন যে এই যে ভ্যাকসিনেশন ক্যাম্প, এটা রাজ্য সরকারের থেকে করা হচ্ছে, মুখ্যমন্ত্রীর উদ্যোগে করা হচ্ছে। আমার প্রশ্ন, যদি রাজ্য সরকারের থেকে হয়, মুখ্যমন্ত্রীর উদ্যোগে হয়, তাহলে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে এ দায় নিতে হবে, দায় এড়াতে পারে না। যদি সাংসদ মিথ্যে কথা বলে থাকে, তাহলে রাজ্য সরকার এই সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য। দ্বিতীয় কথা, তিনি বলছেন যে আমি এই অনুষ্ঠান অর্থাৎ এই যে টিকাকরণ চলছে সেটাকে প্রমোট করতে এসেছি। তো এত দিনে তো এটা প্রমাণ হয়ে গেছে যে এটা একটা অপরাধ। তো তাহলে অপরাধকে যদি কেউ প্রমোট করতে আসে এবং নিজে মুখে বলে, তাহলে অপরাধীর সাজা তো তাকেও নিতে হবে। নজরুলদা, সাংসদ নিজে যদি জানতেন যে এটা জালিয়াতি হচ্ছে, তাহলে নিজের শরীরে অমৃত না বিষ আমরা কেউ জানি না, চরম খারাপ এফেক্ট হতে পারে, তিনি নিজে এই ভ্যাকসিন নিতেন এবং নিজে পুলিশকে কমপ্লেন করতেন? আপনাকে আমি পাল্টা প্রশ্ন করছি, যদি তিনি না জানতেন, তার কি কোয়ালিফিকেশন আছে যার দ্বারা তিনি বলতে পারেন যে হাসপাতালে যে ভ্যাকসিন দেওয়া হয়েছে সেটা যেরকম এই ভ্যাকসিন অথেন্টিক, এটা কি তিনি বলতে পারেন? সেদিন কিন্তু কলকাতা কর্পোরেশন থেকে একজন স্বাস্থ্য আধিকারিককে নিচুতলার তাকে পাঠানো হয়েছিল, যিনি এই ওয়ার্ডের দায়িত্বে আছেন। তাকে ওখানে ঢুকতেই দেয়নি, তাকে বলে দিয়েছে বাইরে থেকে যে এখানে ওই অ্যাডিশনাল কমিশনার না জয়েন্ট কমিশনার কে ভেতরে বসে আছেন। সে সেটা শুনে চলে এসছে, তাকে ঢুকতেই দেওয়া হয়নি। কি চমৎকার সমিতদা, আমি বলছি এটা কি দায়িত্ব পালন হলো? আমি তো হতবাক হয়ে যাচ্ছি সমিতদা। আমি বলছি কলকাতা পুরসভা, আমি এইখানে এই জন্য এই ফলক নিয়ে যে প্রশ্ন করছি, এখানে আবার সেই প্রশ্ন করছি যে এটা কি ধরনের দায়িত্ব পালন? আমি অফিসার পাঠাচ্ছি ক্যাম্প দেখতে, সেই অফিসারকে বলা হচ্ছে যে বড় অফিসার বসে আছে, তিনি চলে এসে খবরও দিচ্ছেন, এরম নয় যে তিনি চেপে এসে ব্যাপারটা মানে গোপন করে যাচ্ছেন, তারপরে কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। 10 দিনে কয়েক হাজার মানুষ ভ্যাকসিন নিলেন। বাবু, মিমি চক্রবর্তীর ফোনটা যাওয়ার পর তো ব্যবস্থা হলো এবং গ্রেপ্তার হলো, তাতে সমাজ বাঁচলো। কিন্তু উল্টো কথাটা বলুন, সমাজ কি আরো বাঁচতো না যে 22 তারিখের বদলে যদি 15 তারিখ প্রথম কমপ্লেনের সময় গ্রেফতার করা হতো? আপনি সমাজ বাঁচানোর কথা বলছেন? আমি বলছি এই এত বড় বিপর্যয়, এত লোকের তো ভ্যাকসিনই লাগাতে হতো না যদি 15 তারিখে কমপ্লেনে রিয়াক্ট করতো আমাদের প্রশাসন। আপনারা মনে আছে যে একটি সরকারি উদ্যোগে বাংলার গর্ব মমতা বলে একটি প্রচার শুরু হয়েছিল। বড় বড় গাড়িতে বিজ্ঞাপনের মতন
ওই কাঁচকের উপর লাগানো থাকতো বাংলার গর্ব মমতা গোল মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে। আপনি জানবেন যে এই গাড়িগুলো রাস্তা দিয়ে চললে কোনো পুলিশের হিম্মত হবে এই গাড়িতে যদি কোনো ক্রাইম হয় সেটা গাড়িকে ধরবার? আমি চোখে দেখেছি বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ার মধ্যে যে নাম্বারহীন গাড়ি, হয়তো নতুন গাড়ি কিনেছেন, কিন্তু ওই বাংলার গর্ব মমতা এটা লাগিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে খেলাশ্রী পুরস্কার নিয়ে সেই গাড়িটা যাচ্ছে। চোখের সামনে দেখা ঘটনা, যেখানে এই ধরনের একটা ব্র্যান্ডিংয়ের রাজনীতি হয় এবং সব কিছু অনুপ্রেরণাতে হয়। আপনি এখানে একটা টয়লেট উদ্বোধন করলে দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। যে এই ঘটনাটাকে আমি এখানে বসে কি সমর্থন করছি, বরঞ্চ আমি আপনাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজ্য সরকারের কাছে এবং পুলিশের কাছে দাবি জানাচ্ছি যে যত কঠিন সাজা হোক এখনই দিয়ে তাকে দরকার হলে টর্চার করা হোক, যে সে কি ওষুধ ব্যবহার করেছে। 102 জন এই ক্যাম্প থেকে কসবায় নিয়েছে, 70 জন নিয়েছে আমার স্ট্রিট সিটি কলেজ থেকে একদম। এবং এই মানুষগুলোর শরীরে কি ইঞ্জেকশন ঢোকানো হয়েছে এটা যদি না জানা যায় তাহলে ডাক্তারবাবুরা প্রতিষেধক হিসেবে কি ব্যবস্থা নেবেন? ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পর্দাফাশ হতেই তীব্র শোরগোল শুরু হয়েছে রাজনীতির অলিন্দে। পথে নেমে প্রতিবাদ চলছে, আর একদিকে আইনি পথে লড়াইয়ের প্রস্তুতি। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে ইতিমধ্যেই 3টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। গত শুক্রবারই সিবিআই তদন্তের দাবিতে প্রথম জনস্বার্থ মামলা দায়ের হয়। সোমবার আইনজীবী তাপস মাইতি ও বিজেপির যুব মোর্চা রাজ্য সহসভাপতি তরুণ জ্যোতি তিওয়ারি পৃথকভাবে আরও 2টি জনস্বার্থ মামলা দায়ের করেন কলকাতা হাইকোর্টে। মামলার আবেদনের সারাংশ এটাই যে সিবিআই বা কেন্দ্রীয় কোনো এজেন্সিকে দিয়ে নিরপেক্ষ তদন্ত করাতে হবে। কলকাতা ও রাজ্য পুলিশের কাছে যা তথ্য প্রমাণ ও নথি আছে সেগুলিকে কেন্দ্রীয় নিরাপত্তা বলয়ে সুরক্ষিত রাখতে হবে। সরকারি অফিসার হিসেবে পরিচয় দেওয়া, সরকারি জায়গা থেকে ভ্যাকসিন দেওয়া, সরকারি লোগো ব্যবহার করা, এতে কোনো বড় মন্ত্রী বা অফিসার যুক্ত না থাকলে এই ধরনের পারমিশন পাওয়া যায় না। আর সেই জন্য আমরা বারবার সিবিআই তদন্ত চেয়েছি। ঠিক যেরকম সুদীপ্ত সেনকে সামনে রেখে বহু নেতা কর্মী করে খেয়েছেন, হাজার হাজার টাকার স্ক্যাম হয়েছে, ঠিক দেবাঞ্জনকে সামনে রেখে টিএমসির বহু নেতা মন্ত্রী কর্মী আর তারা করে খেয়েছেন, ভাগ পেয়েছেন। সিট তৈরি করা হয়েছে, পুলিশ কমিশনারকে 3-4 বার কথা বলেছি এই ব্যাপারে কোনো এক্সকিউজ করা যাবে না। ওদের কাজ হচ্ছে ইডি আর সিবিআই। তাই যদি তদন্ত করতে হয় তাহলে প্রথম তদন্ত করতে হয় সিবিআইকে। কোভিডে যারা মারা গেল তাদের গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে তাদের কোনো হিসেব নেই। গুজরাটে পার্টি অফিস থেকে, বিজেপির পার্টি অফিস থেকে কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছিল, কে দিয়েছে পারমিশন? রাম মন্দির নিয়ে যে টাকা নিয়ে তছনছ করেছে ল্যান্ড নিয়ে, আগে সেগুলো নিয়ে সিবিআই করুক। এই লোকটি এত দিন ধরে আইএস এর তকমা লাগিয়ে কি করে কাজ করলো এতগুলো প্রশাসনিক যন্ত্রের মধ্যে দিয়ে, এটাই সব থেকে আশ্চর্য। সে কর্পোরেশনে কর্মী হিসেবে দেখিয়েছে, কর্পোরেশনের 2 জন মাত্র জয়েন্ট সেক্রেটারি, তো ও জয়েন্ট সেক্রেটারি হলো কোত্থেকে? এটা সবারই দৃষ্টি বাইরে চলে গেল, কি করে সম্ভব? তাহলে এর পেছনে কিছু একটা রহস্য আছে। কলকাতা পুলিশ যদি তারা ইনভেস্টিগেশন করছেন করুন, কিন্তু এটার পেছনে আরও কোনো গভীরে কিছু আছে কিনা সেটা দেখার জন্য স্টেট গভর্নমেন্টের উচিত কেন্দ্রীয় সরকারের সঙ্গেও কথা বলা। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে প্রশাসনকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশ তার দায়িত্ব এড়াতে পারে না, কর্পোরেশনও তার দায়িত্ব এড়াতে পারে না, এবং তাদের অলরেডি অ্যালার্ট করা হয়েছে। পুলিশকেও অ্যালার্ট করা হয়েছে, কর্পোরেশনকেও অ্যালার্ট করা হয়েছে। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে এদিন কলকাতা পুরসভার সামনে বাম ছাত্র যুব মহিলা সংগঠন বিক্ষোভ দেখায়। ব্যারিকেড ভাঙায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বাম কর্মীদের। যখন কালু সিং এর হাত থেকে বুদ্ধবাবু চেকটা নিলেন, কালু সিং কোল মাফিয়া আসানসোলে যখন চেকটা নিলেন, তখন কেন বিরোধ করলেন না? স্যানিটাইজার দিচ্ছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, তার সাথে পেছন দিক দিয়ে কে ঢুকেছে আমি জানি না, আজও আমি চিনি না। তো সেই দিন আপনি কেন বুদ্ধবাবুর বিরুদ্ধে এই বিরোধটা করলেন না, যে কালু সিং এর হাত থেকে চেক নিলে কেন বুদ্ধবাবু জবাব দাও? এদিন সকালেও ধৃত দেবাঞ্জন দেবের কসবার অফিসের সামনে মানববন্ধন করেন বাম কর্মীরা। কলকাতা পুরসভা, পিডব্লিউডি থেকে তথ্য সংস্কৃতি দফতর, দেবাঞ্জনের ডেরা থেকে বিভিন্ন সরকারি অফিস ও দফতরের ভুয়ো স্ট্যাম্প উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই অবস্থায় যে দোকান থেকে এই ভুয়ো স্ট্যাম্পগুলি তৈরি করা হতো তার হদিশ পেলেন লালবাজারে গোয়েন্দারা।
পুলিশ সূত্রে দাবি যাদবপুরে 8B বাস স্ট্যান্ডের উল্টো দিকে দোকান থেকে ভুয়ো স্ট্যাম্পগুলো বানাতেন দেবাঞ্জন দেব। দোকানে 2 মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। যাদবপুর 8B বাস স্ট্যান্ডের সামনে এই যে দোকানটি রয়েছে যেখানে স্ট্যাম্প তৈরি করা হয়, সেখানে অর্থাৎ কিনা ইমপ্রেশন নামের এই দোকান থেকে কিন্তু দেবাঞ্জন দেব সরকারি যত ধরনের স্ট্যাম্প সমস্তটাই কিন্তু এখান থেকে তৈরি করাতেন, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। প্রায় 1 বছর ধরে দেবাঞ্জন এই দোকানে আসতেন বলে স্বীকার করে নিয়েছেন দোকানের এক কর্মী। উনি কি এসেছিলেন এর আগে? এসেছিলেন একবার দুবার দেখেছি। এখান থেকে স্ট্যাম্প বানিয়ে নিয়ে যেতেন? হ্যাঁ, নর্মাল বেসরকারি স্ট্যাম্প সেগুলো বানিয়ে নিয়ে গেছিলেন। সরকারি স্ট্যাম্প বানানোর সময় সেগুলো দেখুন, ওইগুলো কাগজপত্র আমি জাস্ট আমার কাজ হচ্ছে লাগিয়ে দেওয়া, মানে স্ট্যাম্পটা বাদবাকি তৈরি করা, আর আদার্স তো ওইসব জিনিস যাই না, ওইটা মালিকই কথা বলে। কি নথির ভিত্তিতে স্ট্যাম্প তৈরি করা হয়, কত টাকা দেওয়া হতো, দেবাঞ্জনের সঙ্গে আর কেউ কি আসতেন দোকানে, এই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আর কোনো স্ট্যাম্প তৈরির দোকানের সঙ্গে দেবাঞ্জনের যোগ ছিল কিনা তাও দেখছেন লালবাজারের গোয়েন্দারা। এদিকে অভিযোগ তালতলাকে কেন্দ্র করেই জালিয়াতি জাল বিস্তার করেছিলেন দেবাঞ্জন। তালতলার একটি ক্লাবে জগদ্ধাত্রী পুজোয় বহু মানুষের সঙ্গে পরিচয় হয় দেবাঞ্জনের, সেই সংক্রান্ত একাধিক ছবি ভাইরালও হয়েছে। অভিযোগ ভুয়ো আইএস পরিচয় দিয়ে সম্পর্ক তৈরি করে প্রতারণা করেছেন দেবাঞ্জন। ইতিমধ্যেই দেবাঞ্জনের বিরুদ্ধে কসবা থানায় অভিযোগ দায়ের করেছেন ট্যাংরা 2 ব্যবসায়ী। অভিযোগকারীর দাবি তালতলা তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা অশোক চক্রবর্তীর সূত্রেই তার সঙ্গে দেবাঞ্জন দেবের পরিচয় হয়, যদিও এই দাবি মানতে নারাজ তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা। কালী পুজোর আগে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হয় স্বাস্থ্য দপ্তর, সেখানে সুমিত কোলে এবং কালীবাড়ি তালতলা কালীবাড়ি অ্যাসোসিয়েশন তারাও ছিল এবং ইন্দ্রাণী শাহ ক্লাবের কমিটিতে আছে। তার মধ্যে কাউন্সিলর কিছু লোককে প্রভোকেশন করে তাকে থানায় করেছে, এফআইআর করেছে প্রভোকেশন, এবং সেই মহিলা তাকে বলেছে, তাকে জোর করে সেখানে গিয়ে এফআইআর করানো হচ্ছে। আমি ব্যক্তিটাকে চিনি না, জানি না, আমি কি করে আলাপ করিয়ে দেবো অশোক চক্রবর্তীর সাথে, আমি তো এটাই বুঝতে পারছি না। আমি তো দেবাঞ্জন দেবকে চিনি না। সব মিলিয়ে তদন্ত যত এগোচ্ছে ততই একে একে বিস্ফোরক তথ্য সামনে উঠে আসছে। এবিপি আনন্দ,